সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের দ্বিতীয় ক্লাসটি নিয়ে কথা বলবো। তো আজকে মূলত আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কমপ্লিট স্ট্র্যাটেজি প্ল্যান নিয়ে আলোচনা করব। তো এখানে দেখা যাচ্ছে যে কমপ্লিট প্ল্যানের প্রথম স্টেপেই প্রথম 1 থেকে 3 দিনের ভিতরে আমরা কোন কাজটি করব সেটা নিয়ে বলা হচ্ছে। তো প্রথম 1 থেকে 3 দিনের ভিতরে আমরা যে কাজটা করব সেটা হলো প্রথমে আমরা একটি এসইও প্লাগইন ইনস্টল করব। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম 3টি প্লাগইনস নিয়ে, যে 3টি প্লাগইন এসইওর জন্য বেস্ট। তার মধ্যে র্যাঙ্ক ম্যাথ, যেটি বেশি ফিচার এবং ফ্রি, আরেকটি আছে ইয়স্ট, যেটি সম্পূর্ণ ফ্রি নয়। দুটি জনপ্রিয়, তবে যে কোনো একটি ইনস্টল করতে হবে। সেটিও আমি বলেছিলাম যে একাধিক একই রকমের প্লাগইন একই সার্ভিসের জন্য একাধিক প্লাগইন ইনস্টল করলে কনফ্লিক্ট বা ঝামেলা তৈরি হতে পারে, সেই জন্য যে কোনো একটি ইনস্টল করাই ভালো। তো আমি একটি ইনস্টল করব, সেটার নাম হলো র্যাঙ্ক ম্যাথ। তো এটা আমাদের যে ড্যাশবোর্ডটা, সেখানে যেতে হবে, যে প্লাগইনে ইনস্টল করতে হবে। প্লাগইনে ক্লিক করে তারপরে অ্যাড প্লাগইনে যাব। অ্যাড প্লাগইনে গিয়ে আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ দিয়ে সার্চ দিই। র্যাঙ্ক ম্যাথ সার্চ দিলে পরে কিছু সময় নেবে। সময় নিচ্ছে। তারপরে যে কাজটি করতে হবে সেটি হলো, আমাদের যদি ইনস্টলেশন কমপ্লিট হয়ে যায়, তারপরে সার্চ কনসোল, গতদিন আলোচনা করা হয়েছিল গুগল সার্চ কনসোল নিয়ে, যেটা গুগলের সিসি ক্যামেরার মতো কাজ করে। অর্থাৎ গুগলে একটি ওয়েবসাইট কেউ সার্চ করলো কি না, কোন সকল শব্দগুলো দিয়ে সার্চ করলো, সপ্তাহে বা মাসে কতদিন করলো, এই সকল রেকর্ডগুলা এই গুগল সার্চ কনসোল সংরক্ষণ করে। তো এটা মূলত কানেক্ট করতে হয়। আমরা যখন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব, তখন অটোমেটিক্যালি এই গুগল সার্চ কনসোলটা কানেক্ট হয়ে যাবে। এইগুলা মূলত আমাদের করতে হবে আমাদের কন্টেন্টগুলোকে এসইও র্যাঙ্কিংয়ে আনার জন্য। তো তারপরে আরেকটা আছে, সেটি হলো পাশাপাশি এক্সএমএল সাইট ম্যাপ, এটাও প্রোভাইড করতে হবে গুগলকে। তারপরে যেটা করতে হবে সেটা হলো যে গুগল অ্যানালিটিক্স, এটি মূলত ইনস্টল করতে হয়। তো আমরা যখন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করবো, অটোমেটিক্যালি এটা ইনস্টল হয়ে যাবে। তো এটা এটা অনেকটা আমাদের নিজেদের যে সাইটটা আছে, সেই সাইটটার সিসি ক্যামেরার মতো কাজ করে। অর্থাৎ আমার সাইটে কে আসলো, কে গেল, কতক্ষণ থাকলো, মাসে কতজন আসলো, সপ্তাহে কতজন আসলো, এই ধরনের বিস্তারিত হিসাব নিকাশ রাখবে এবং এটার একটা গ্রাফ দাঁড় করাবে, যেখান থেকে সহজে আমরা বুঝতে পারবো যে আমাদের ট্রাফিক কেমন, আমাদের ইউজারের আমাদের কেমন, ভলিউম কেমন, এগুলো আমরা যাবতীয় জানতে পারবো। তারপরে 1 সপ্তাহের মধ্যে আমাদের করতে হবে কি, বিভিন্ন আমরা যে কন্টেন্টগুলা আপডেট করব, অর্থাৎ আমরা যে পোস্ট বা পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আপলোড করব, সেই কন্টেন্টগুলার যে কন্টেন্টের ভিতরে যে শব্দ বাক্য আমরা ব্যবহার করব, সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে হবে। আমাদের হেডিং কি হবে, আমাদের টাইটেল কি হবে, সেগুলো নিয়ে রিসার্চ করতে হবে। তো আমরা দেখি যে আমাদের এটা আসছে কিনা। হ্যাঁ, এখানে আমরা যখন এটা দিয়ে কিওয়ার্ড র্যাঙ্ক ম্যাথ দিয়ে সার্চ দিলাম, তখন এই যে প্রথমেই বামে যেটা আসলো, র্যাঙ্ক ম্যাথ এসইও, এআই এসইও টুল টু ডমিনেট এসইও র্যাঙ্কিং। অর্থাৎ এটার সাথে আমরা যখন র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব, তখন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এসইও টুলটাও ইনস্টল হয়ে যাবে এবং সেটা এটার উপরে ডমিনেট করবে। এবং এখানে পাশে আরেকটা দেখা যাচ্ছে যে ইয়সটাও রয়ে গেছে। তো আমরা তো
প্ল্যান করেছি যে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করব, তাই র্যাঙ্ক ম্যাথ আমরা ইনস্টলে ক্লিক করি। কিছু সময় নেবে। সময় নিচ্ছে। তো ইতিমধ্যে আমি আরেকটু আলোচনা করে নেই। তো কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে প্রথম সপ্তাহে আমরা কি করব, যখন আমাদের র্যাঙ্ক ম্যাথ ইনস্টল হয়ে যাবে তখন আমাদের যে শব্দগুলা, যে কন্টেন্ট আমরা ইউজ করব সেগুলোর মধ্যে ল কম্পিটিশন কিওয়ার্ড আমাদের দেখতে হবে। অর্থাৎ এমন শব্দ, এমন বাক্য ব্যবহার করতে হবে যেগুলার কম্পিটিশন কম, যে শব্দগুলা ব্যবহার হয় কম, এই ধরনের শব্দ ব্যবহার করতে হবে। তো এইখানে আরো কিছু ফ্যাক্টর আছে, যেমন কি ডিফিকাল্টিস, কিওয়ার্ড ডিফিকাল্টিস। এটা মূলত এসইও টুল যেমন এইচ এইচ র্যাপস, তারপরে এসইএম, রাশ, মজ, এই কিওয়ার্ড ডিফিকাল্টি স্কোর এখানে এরা এইগুলা সেট করে, মানে বিভিন্ন শব্দ বাক্যের উপরে। তারপরে কিওয়ার্ড ডিফিকাল্টি বলা হচ্ছে যে এই টুলগুলা দিয়ে এইগুলাকে সেট করা হয়, কিওয়ার্ড ডিফিকাল্টি সেট করা হয়। তো সেটা র্যাঙ্ক যদি 0 থেকে 30-এর ভিতরে হয় তাহলে আমরা এটাকে বলতে পারি যে কম কম্পিটিশন বা ল কম্পিটিশন কিওয়ার্ড। আর যদি 31 থেকে 60-এর মধ্যে হয় তাহলে এটা মধ্যম, আর যদি 60-এর বেশি হয় তাহলে উচ্চতর, অর্থাৎ এটা তখন হাই কম্পিটিশন কিওয়ার্ড হবে। তো এখানে আমরা একটা পেলাম যে কিওয়ার্ড ডিফিকাল্টিস আমরা কিভাবে নির্ণয় করব, কোনটা আমরা ইউজ করব। তারপরে ল রিসার্চ ভলিউম হাই ইনটেন্ট, অর্থাৎ কিছু শব্দ আছে, বাক্য আছে যেগুলা স্পেসিফিক কিছু মানুষ আছে যাদের একান্ত প্রয়োজন, তারাই কেবল ওগুলা দিয়ে সার্চ দিবে। যেমন এখানে বলা হচ্ছে যে চিপ ট্রাভেল গাইড ফর বান্দরবান, অর্থাৎ এই ধরনের স্পেসিফিক একটা মানে টার্ম ব্যবহার করে কারা সার্চ দেয়, যাদের ওই ধরনের মানে জিনিসগুলা প্রয়োজন বা ওই রিলেটেড তথ্য তাদের জানা দরকার তারা। তো এই ধরনের যে টার্মগুলা, এগুলাকে বলে ল রিসার্চ, ল সার্চ ভলিউম। এগুলা খুব কম মানুষই সার্চ দেয়, কিন্তু তাদের ইন্টেনশন কিন্তু হাই, কারণ তারা অবশ্যই প্রয়োজন বিধায় এই ধরনের শব্দ ব্যবহার করে তারা সার্চ দিয়েছে। অতএব তাদের এই ধরনের যে ভিউয়ার্স বা ব্যবহারকারী একটা ওয়েবসাইটের জন্য বেশি প্রয়োজন, কারণ তারা যে কাজের জন্য সার্চ দিয়েছে সেই কাজ কমপ্লিট করেই তারা মানে কাজটা শেষ করবে। তো এই ধরনের, তাহলে আমরা দুইটা পাইলাম টার্ম, একটা হলো কি ডিফিকাল্টিজ, একটা ল রিসার্চ ভলিউম হাই ইন্টেন্ট। তারপরে আসে লং টেইল কিওয়ার্ডস, এটা হলো যেমন হাই কম্পিটিশন, যেমন যদি ট্রাভেল বাংলা, এটা যদি হাই কম্পিটিশন হয় তা ল কম্পিটিশন কি হবে, বেস্ট 3-day ট্রাভেল প্ল্যান ফর সিলেট, একেবারে স্পেসিফিক। এই ধরনের ইন জেনারেল একটা শব্দ সাধারণত সবাই ইউজ করে তথ্য জানার চেষ্টা করে, কিন্তু স্পেসিফিক ইউজার তারা কি করে, যেমন এখানে স্পেসিফিক জায়গায় যাওয়ার জন্য তারা 3 দিনের ট্যুরের বেস্ট ট্রাভেল প্ল্যান কি এগুলা জানার চেষ্টা করতেছে। তার মানে এটা হলো ল কম্পিটিশন কিওয়ার্ডস। তো সাধারণত 3 বা তার বেশি শব্দের কিওয়ার্ড কম কম্পিটিশনের জন্য ব্যবহার করা হয়, এটা গতদিন বলা হয়েছিল। তো এখান থেকে আমরা আরেকটা রয়ে গেছে লোকাল কিওয়ার্ড, এগুলো সবই আমরা কন্টেন্টে যে ব্যবহার করব সেই সকল শব্দের ব্যাপারে ইঙ্গিত দেওয়া হচ্ছে। তো ধরা যাক আমরা কালীগঞ্জ রেস্টুরেন্ট গাইড, তো কালীগঞ্জে তো কেউ সাধারণত রেস্টুরেন্ট খুঁজতে যায় না, তো লোকাল একটা শব্দ ব্যবহার করে কালীগঞ্জ রেস্টুরেন্ট গাইড, এই ধরনের শব্দ দিয়ে মানে আমরা যদি বাক্য তৈরি করি সেটাকে বলবে লোকাল কিওয়ার্ডস, যে কিওয়ার্ডগুলোর কম্পিটিশন কম। তো এই হলো আমাদের যে কন্টেন্ট কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আমরা কিওয়ার্ড, কি ধরনের কিওয়ার্ড ব্যবহার করব, কি ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করব সেটার ব্যাপারে। তো এই কিওয়ার্ড আমাদের কোথায় লাগবে, আমরা যখন আমরা একটা পোস্ট করতে যাব, পোস্টের শুরুর দিকে যখন আমরা টাইটেল লিখবো, টাইটেলটাই মূলত কিওয়ার্ড। তারপরে টাইটেলটা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্যারাগ্রাফে ব্যবহার হবে, সেই সব জায়গায় এই কিওয়ার্ডটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য কিওয়ার্ডের ব্যাপারে এইভাবে রিসার্চ করতে বলছে। তারপরে কন্টেন্ট স্ট্র্যাটেজি, কন্টেন্ট কী ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে। আমরা যখন পোস্ট করব তখন অবশ্যই
দুই তিনটি এসইও অপটিমাইজ আর্টিকেল লিখুন। আমরা আগে প্র্যাকটিস করতে হবে আর্টিকেল লিখে লিখে। সেই ক্ষেত্রে আমি এইখানে যেটা করেছি সেটা হলো আমি একটি প্লাগ ইন ইনস্টল করেছি, যে প্লাগ ইনটার নাম হলো AIPRM ফর চ্যাট জিপি পাওয়ার্ড। এটা একটা মূলত অ্যাডঅনস। আমি এটা ইন্টারনেট এক্সপ্লোরারেও ইনস্টল করেছি এবং গুগল ক্রমেও ইনস্টল করেছি, যেটা থেকে আমরা সহজেই চ্যাট জিপিটির বেটার সার্ভিস পাবো। এটা বেটার সার্ভিস দিবে যদি আমরা এটা ইনস্টল করি। তো আমরা এখানে এই যে এখানে ইনস্টল করার কারণে একটা অপশন আছে প্রেস টু ফর রিসার্চ AIPRM প্রম্পট। এটাতে আমরা স্পেসিফিক কোনো কিছু জানার জন্য, আমরা স্পেসিফিক কোনো কাজের জন্য আমরা নির্দেশনা দিলে একেবারে 100% একুরেট রেজাল্ট আসে। তো এটা ইউজ করে আমরা আমাদের কন্টেন্ট রেডি করব। তো এখানে তাহলে আমাদের এই যে এরকম ওই ধরনের চ্যাট জিপিটির ওই ভার্সনটা আমরা আমাদের যে ব্রাউজার রয়েছে গুগল ক্রোম অথবা এআই মানে আইই মানে ইন্টারনেট এক্সপ্লোরারে ইনস্টল করে নিব। নিয়ে আমরা দুইটা অথবা তিনটা অপটিমাইজ আর্টিকেল নিয়ে আমরা একটু গবেষণা করব। তারপরে কন্টেন্ট সবসময় বলা হচ্ছে যে 800 থেকে 1500-এর মধ্যে হওয়ার জন্য। তারপরে বলছে যে H1 H2 H3 যেন সঠিকভাবে সজ্জিত হয়। ইমেজে যেন অবশ্যই অল্টারনেটিভ ট্যাগ এটা যুক্ত থাকে। ইমেজ ট্যাগের মধ্যে যেন অল্টারনেটিভ এই অ্যাট্রিবিউট থাকে, এটা বলা হচ্ছে। তারপরে কন্টেন্ট স্ট্রাকচার আকর্ষণীয়, ইন্ট্রো, সমস্যার ব্যাখ্যা, সমাধান, এফএকিউ, তারপরে কনক্লুশন, এই ধরনের কন্টেন্টগুলো থাকতে হবে। তো আমরা এগুলা অনেক কথা বললাম, এখন একটু এখানে আবার যাই, গিয়ে দেখি আমাদের এটা অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমরা অ্যাক্টিভ করে দেই, অ্যাক্টিভে ক্লিক করি। অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ম্যাথ র্যাঙ্ক নামে আমাদের একটা মেনু চলে আসছে, সেটা আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে প্রথমে যে অপশনটা আসে যে কানেক্ট ফ্রি অ্যাকাউন্ট, আমরা ফ্রি অ্যাকাউন্টে যাব না, আমরা স্কিপ করব। এটা স্কিপ করে এইখানে দেখতে পাচ্ছি ম্যাথ র্যাঙ্কে কি কি জিনিস আমরা ইনস্টল করছি। স্টার্টিংয়ে আমরা এখানে তিনটা অপশন রয়েছে, কাস্টমাইজ, ইজি এবং অ্যাডভান্স। আমরা অ্যাডভান্সে ক্লিক করব। তারপরে আসবে আবার সাইট সম্বন্ধে কিছু তথ্য আসবে। তারপরে আসবে হলো অ্যানালিটিক্স, তারপরে আসবে হলো সাইট ম্যাপ, তারপরে অপটিমাইজেশন, তারপরে রেডি। আমরা একে একে এটা করি। স্টার্ট উইজেট আমরা ক্লিক করলাম। অ্যাডভান্সে আমরা অ্যাডভান্সটা সিলেক্ট করে এটা করলাম। তারপরে এইখানে আমরা যে সাইটটা আমাদের আমরা ইউজ করেছি সেটা মূলত একটা আমরা কি বলে এটাকে টেস্টিং পারপাসে এখানে কাজ করছি আমরা লোকালি। সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছে মতো, যেমন পার্সোনাল ব্লগ দিলাম, দেওয়ার পরে নাম দিলাম একটা যে ওয়েব ডিজাইন। এই নামটা সবসময় সংক্ষিপ্ত হওয়া বেটার। তারপরে আবার বলছে যে অল্টারনেটিভ নেম, এগুলো অপশনাল দিলে দিতে পারি। ডেভেলপমেন্ট, ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট। তারপরে এইখানে পার্সোনাল অর্গানাইজেশনাল নেম, অর্গানাইজেশন নেম দিলাম, এমপিআই দিয়ে দিই, সংক্ষিপ্ত এমপিআই দিয়ে আমার মোটামুটি এই কয়টা ফিল আপ করে দিয়ে আমি নেক্সটে যাই, সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে। যাওয়ার পরে এখানে কি আছে সেটা হলো অ্যানালিটিক্স। অ্যানালিটিক্সটা কি আমার ইনস্টল করতে হবে। তো ইনস্টল করার জন্য এখানে কি আছে, কানেক্ট ইউর র্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার নাই, আমি সরাসরি সেভ অ্যান্ড কন্টিনিউ করি। করলে পরে আমার সাইট ম্যাপে যে জিনিসগুলো আছে এগুলা বাই ডিফল্ট এগুলা অ্যাক্টিভ করা থাকে। তো আমি নেক্সটে যাই। ইনস্টল করা খুবই সহজ। তো এখন আমি কোথায় আসলাম,
যে আমার অপটিমাইজেশন আমার কন্টেন্টের মধ্যে আসলাম। তো এখানে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক এইগুলা আমরা সেট আপ করে দিতে পারি, যেগুলো অটোমেটিক সেট হয়ে যাবে। নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভস, বলা হচ্ছে নো ইন্ডেক্স মানে এই ধরনের এমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগস আর্কাইভ এটা অটোমেটিক অ্যাক্টিভ করা আছে। তারপরে আমরা ইচ্ছা করলে নো ফলো এক্সটার্নাল লিঙ্ক এটা আমরা অ্যাক্টিভ করে দিতে পারি, অথবা আমরা ম্যানুয়ালি করতে পারি ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, এটা আমরা করতে পারি। এই দুইটাই আমরা অ্যাক্টিভ করে দিই, সমস্যা নেই, অ্যাক্টিভ করে দিব। পরে এগুলা যখন আমরা কাজ করব তখন আরো ক্লিয়ার হয়ে যাবে জিনিসগুলা। তো এই হলো আমার সাইট ম্যাপ। আমি সেভ এন্ড কন্টিনিউ করি। করার পরে এখানে কি বলতেছে, ইউর সাইট ইজ রেডি, অর্থাৎ আমার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেল। তো কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে প্রথমে যেটা আসে সেটা হলো রুল ম্যানেজমেন্ট। আমরা ইচ্ছা করলে রুল সেট আপ করতে পারি, অর্থাৎ ইউজার এডমিনের উপরে বিভিন্ন স্ট্র্যাটেজি, বিভিন্ন ধরনের পলিসি অ্যাপ্লাই করা, এগুলা আমরা ঠিক দিতেও পারি, নাও দিতে পারি। তো এটা আমরা আপাতত না দিই, পরে দিলেও সমস্যা নাই। আমরা সেভ এন্ড কন্টিনিউ করি। 404 পেজ প্লাস রিডিরেকশন পেজ। 404 মানে আমরা যদি এরকম ভুল কোনো লিঙ্ক দেই, যে লিঙ্কটা আমার মূলত নাই, কারো কোনো পোস্টেরও নাই, পেজেরও নাই, সেই ক্ষেত্রে 404 পেজে চলে যায়। কিন্তু আমি রিডিরেকশন এমন একটা মানে অপশন, যেখানে এই ধরনের 404 এর পরিবর্তে আমরা যদি এরকম একটা সিস্টেম করে রাখি যে অটোমেটিক্যালি কোনো লিঙ্ক না পাওয়া গেলে একটা নির্দিষ্ট পেজে চলে যাবে, সেটার জন্য যে কাজটা করা হয় সেটার নামই হলো রিডিরেকশন। সেটা আমরা এখান থেকে সেট আপ করে দিতে পারি। হ্যাঁ, এটা দুইটাই আমরা সেট আপ করে দিলাম। দেওয়ার পরে আমরা নেক্সটে যাই। তারপরে স্কিমা ম্যাপ, স্কিমা এখানে আর্টিকেল দিই, আর্টিকেল দিয়ে আমরা সেভ এন্ড এক্সিস্ট। আমাদের মোটামুটি ইনস্টলেশন হয়ে গেল। হওয়ার পরে আমরা এখন যেটা করব সেটা হলো এখানে কন্টেন্ট এআই, এটা আমাদের কিছু করা লাগবে না। জেনারেল সেটিংসে যাই, জেনারেল সেটিংসে গিয়ে আমরা দেখি এখানে যা আছে সব মূলত আমরা অলরেডি করে ফেলেছি। আমরা যখন প্রথম ধাপের কাজগুলো করেছি তখনই এগুলো অটোমেটিক সেট আপ হয়ে গেছে। তো আমরা এই জন্য এখানে বেশি কোনো কাজ করব না। আমাদের পরবর্তী যদি স্পেসিফিক কোনো কাজের দরকার হয় সেগুলো আমরা করব। যেমন এই যে রোবট ডট টেক্সট, আমরা বলছিলাম যে এটা একটা ফাইল, যে ফাইলটা যখন একটা গুগল রোবট যখন স্ক্যান করে, এই ফাইলটা থাকে কি রুট ডিরেক্টরিতে। এই ফাইলের ভিতরের যে কন্টেন্ট সেগুলোকে পর্যবেক্ষণ করে এবং এখানে পর্যবেক্ষণ করে, অর্থাৎ ক্রলিং করে যে ডিরেকশন পায় সেই ডিরেকশন অনুযায়ী কাজ করে। তো এই পেজটা খুবই গুরুত্বপূর্ণ এবং এখানে কিছু লেখালেখি আছে। যারা এক্সপার্ট তারা এটা মানে পরিবর্তন করতে পারবে, বা আমাদের প্রয়োজনে, আমাদের যদি প্রয়োজন হয় আমরা করব। তো এটা আপাতত যেভাবে আছে সেভাবেই থাকবে। এইখানে এখানেও ঠিক একই রকম, এই যে এইচটি অ্যাক্সেস এগুলাও আমরা করব না এই ধরনের। তারপরে আমরা পরবর্তীতে আরো অনেক কাজ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ দেখব। সে নাগাদ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।